চলো অনুপাত সমানুপাত সেকেন্ড ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, এবিসি গ্লাসের আয়তনের অনুপাত হচ্ছে 1:2:3 এবং তাদের স্রাব ও জলের অনুপাত দেওয়া আছে আলাদা আলাদা 1:2, 2:3 আর 2:3, 3:2। এই তিনটি মিশ্রণ পাত্রে ঢালা হলে তাতে স্রাব ও জলের অনুপাত কত হবে? আমি তোমাদেরকে আগের ক্লাসে শিখিয়েছিলাম এই ধরনের মিশ্রণের ক্ষেত্রে কিভাবে খুব সহজে বের করতে পারবে। দেখো খেয়াল করো তো, এই যে এটা আছে, এটা যোগ করলে কত হয়? প্রথম যে অনুপাতটা আছে গ্লাসের, সেটা যোগ করলে 3 হয়, তাই না? 1:2, তো 3 হয়। তারপরেটা আছে 2:3, এটা যোগ করলে 5 হয়। আর তারপরেটা আছে 3:2, এটা যোগ করলেও 5 হয়। তাহলে আমাকে সেম আনতে হবে। সেম আনবো, কি করতে হবে? সেম আনতে গেলে 15 করতে হবে, কারণ এই দুটি 5, এইটি 5 আর এটা 3, তো 15 করতে হবে। তো প্রথমটা 3 মানেকে 5 গুণ করো, এটা 3 গুণ করো, এটা 3 গুণ করো, দেখবে সবগুলো সমান চলে এসছে। 5 গুণ করলে 5 একে 5, 5 2 10, এটা হয়ে গেল 15। 3 গুণ করলে 3 2 6, 3 3 9, এটাও 15। আর এটা 3 গুণ করলে 3 3 9, 3 2 6, এটাও 15। এবার ব্যাপার হচ্ছে, মানে এগুলো মুখে মুখে করার কাজ, এগুলো তো লিখে লিখে করার কাজ না, এগুলো মুখে মুখে করার কাজ। আমি লিখছি। এবার ব্যাপার হচ্ছে, তিনটির আয়তন তো সেম নেই। সেম আছে কি? না। তাহলে যে এক গুণ যার মানে ধরো কোনো গ্লাসে আর কি সিরাপ ও জলের যে মিশ্রণ সেটা ধরে, এক গুণ ধরে, তো এক গুণ। যেটা দ্বিগুণ ধরে সেটা অবশ্যই আয়তন দ্বিগুণ হবে, তো 2 দিয়ে গুণ। আর যেটা 3 গুণ সেটা 3 দিয়ে গুণ। বুঝতে পারলে? বাস, হয়ে গেল। তাহলে প্রথমটা 1 দিয়ে গুণ করলে কি পাবো আমরা? 5 আর 10ই পাবো। 2 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? 12 এবং 18 পাবো। আর 3 দিয়ে গুণ করলে আমরা 27 এবং 18 পাবো। বাস, প্রথমটার সঙ্গে প্রথম যোগ আর দ্বিতীয় সঙ্গে দ্বিতীয় যোগ করবে, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, কত হচ্ছে বলো? 12 আর 27 29, এটা 44 পাচ্ছি আমরা। আর এটা 18 36 46। 2 দিয়ে কাটলে আমরা কি পাই? 22 আর 23। এটাই অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন বি, ডি। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। মুখে মুখে করবে, অনেক কাজ লিখে করার দরকার নেই, অনেক কাজ আছে এগুলো মুখে মুখে করে নেবে। যেমন লসাগুটা একই করতে গেলে যেটা মুখে মুখে করে নেবে। দুটি সংকর ধাতুতে সোনা ও তামার অনুপাত দেওয়া আছে 7:2 আর 7:11। এই দুই সংকর ধাতু সমানভাবে মিশিয়ে যে সংকর ধাতু পাওয়া যায় তাতে সোনা ও তামার অনুপাত কত? সমানভাবে মিশিয়ে মানে মানে দুটি 1 কেজি মেশালে দুটি মানে যেমন সমান আয়তনের গ্লাস বলছে, ঠিক একই জিনিস এখানে। সমানভাবে মেশানো মানে দুটির ওজন সমান হতে হবে। এবার দেখো, এটা আছে যোগ করলে 9 হয়, এটা যোগ করলে হয় 18। 18, তাহলে যেটা 7:2 এটা যোগ করলে 9 হয়, 2 গুণ করলে 18 হয়ে যাবে। তো 2 গুণ করে দাও, মানে 14 আর 4 পাবো। আর এটা দেওয়া আছে 7:11, এটা তো অলরেডি 18 হয়েই আছে, তাই না? তো 1 গুণ করা মানে মানে আমরা পাবো 7:11। এটাও 18, ওটাও 18, দুটি সমান। বোঝা গেল হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। এবার দুটি যদি সমান, মেশাও, তো মিশিয়ে দাও না। প্রথমটার সঙ্গে প্রথম মিশিয়ে দাও 21, আর দ্বিতীয় সঙ্গে দ্বিতীয় মিশিয়ে দাও 15। 3 দিয়ে কাটলে 7, 3 দিয়ে কাটলে 5, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এগুলো সব শিখেছো তো, না নতুন লাগছে? হ্যাঁ স্যার, আপনার ক্লাসে আগেকার ভিডিও দেখেছি আমি। হ্যাঁ, আমার ক্লাসে আমার ব্যাচে শিখিয়েছি, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত হচ্ছে 1:3, দক্ষিণ গোলার্ধে হচ্ছে 1:9, তো উত্তর গোলার্ধে কত হবে? এই ধরনের অঙ্ক ট্রিক্স দিয়ে খুব সহজে করা যায়। এটা কত আছে? হয়েছে? মাইক্রোফোনটা অন করো। অন করেছো? এবার বন্ধ করে দাও। ওকে, তো সমগ্র পৃথিবীতে কি দেওয়া আছে? 1:3, তো 1:3 লিখবো। আর শুধু দক্ষিণ গোলার্ধে কত বলা আছে? 1:9, তো 1:9 লিখবো।
নিয়ম হচ্ছে কি, ঠিক আছে, নিয়ম হচ্ছে এই দুটির আমরা আনুপাতিক যোগফল বের করব। এটার যোগ করলে 4 হয়, এটার যোগ করলে 10 হয়। এই দুটি খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। তবে হ্যাঁ, যেহেতু সমগ্র পৃথিবী এটা দক্ষিণ গোলার্ধের দ্বিগুণ হয়, তাই না? সমগ্র পৃথিবী যে কোনো একটা গোলার্ধের দ্বিগুণ হবে। যদি দক্ষিণ গোলার্ধ নাও শুধু, তো দক্ষিণ গোলার্ধ 1 ভাগ আর পুরো পৃথিবীটা হবে 2 ভাগ, ডাবল। তাই কি করতে হবে, এই জায়গাতে এইটা না নিয়ে এর ডাবল নিতে হবে। 1-এর জায়গায় ডাবল করলে 2, আর 3-এর ডাবল করলে 6। ঠিক আছে? এইবার তোমাকে বের করতে হবে। এবার আমরা প্রথম যদি বের করি, জল বের করি, তো কি করব? কোনাকুনি গুণ। প্রথমটা কত? প্রথমটা হচ্ছে 2, 2-এর সঙ্গে এই কোনাকুনি গুণ, আর এর প্রথম সঙ্গে এই কোনাকুনি গুণ, গুণ করে বিয়োগ করতে হয়। গুণ করে বিয়োগ, 2 আর 10 গুণ করলে 20, মাইনাস 4 আর 1 গুণ করলে 4, অনুপাত দ্বিতীয়টার সঙ্গে কোনাকুনি গুণ করে বিয়োগ। দ্বিতীয়টা মানে এই যে 6 আছে, 6-এর সঙ্গে 10 গুণ, আর 9-এর সঙ্গে 4 গুণ। ঠিক আছে? তো 6 10 60, মাইনাস 4 9 36। বোঝা গেল? এটা থেকে আমরা পাবো 16, আর এটা থেকে আমরা পাবো 24। 16 আর 24 8 দিয়ে কাটলে 2:3, এটাই হবে অ্যান্সার। 2:3 অ্যান্সার হবে অপশন এ। স্যার কোনাকুনি আরেকবার বুঝিয়ে দেন স্যার। হ্যাঁ, বোঝাচ্ছি। এটা বুঝতে পারো নি? যতটুকু বললাম মাথায় ঢুকেছে কিনা? মাথা ঢুকে কোনাকুনি গুণটা স্যার। কোনাকুনি গুণ, কোনটা তাহলে এখানে পৃথিবী গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ 2:1 হয় সবসময় তো? হ্যাঁ অবশ্যই, অবশ্যই। ডবল বোঝার তো দরকার নেই বাবা, ট্রিক্সে বোঝার কিছু দরকার নেই। ডবল করতে হয়, করতে হবে। মানে স্যার প্রথমটা ডবল করে দেবো, যাই দেবেন ওটা বলতে চাইছি। হ্যাঁ, পৃথিবীর যেটা আছে সেটাকে ডাবল করতে হয়। ঠিক আছে, বুঝতে পেরেছি, ক্লিয়ার। ডাবল করে দিলাম। এবার প্রথম অনুপাত আমি যখন বের করব, তো প্রথমটার সঙ্গে এই দ্বিতীয়টা বাদ দেবো, 6 বাদ দেবো, 2টাকে ধরবো, আর এদিকে 1 ধরবো। এদিকে 2 তো প্রথম, আর এদিকে 1 প্রথম। সেই 4টি কোনাকুনি গুণ করে বিয়োগ। আর তারপর যখন দ্বিতীয়টা বের করব, তখন এই প্রথমটা, এইটার দ্বিতীয় নেব, এটার দ্বিতীয় নেব। ঠিক আছে? এবার কোনাকুনি গুণ করে বিয়োগ। নিচে তো 4 আর 10 থাকবেই। ঠিক আছে? আচ্ছা বেশ, পুরো ব্যাপারটাকে ভেঙে বলি। একটু লং এ বুঝিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা ধরো একটা পৃথিবী। ঠিক আছে? পৃথিবী একটা উত্তর গোলার্ধ, একটা দক্ষিণ গোলার্ধ রয়েছে, তাই না? একটা উত্তর গোলার্ধ রয়েছে, একটা দক্ষিণ গোলার্ধ রয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে মানে পৃথিবী, সমগ্র পৃথিবী আর দক্ষিণ গোলার্ধ এর অনুপাত কত? ওকে, 2:1। সমগ্র পৃথিবী আর দক্ষিণ গোলার্ধ এটার অনুপাত কত হবে? সবসময় 2:1 হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, এই যে 1:3 দেওয়া আছে, এটা সমগ্র পৃথিবীর অনুপাত, হ্যাঁ কি না? হ্যাঁ। এটা কত ভাগ আছে? এটা 2 ভাগ আছে, তাই তো? সমগ্র পৃথিবীর যদি অনুপাত দেখো, তো 1:3, এটা হচ্ছে সমগ্র পৃথিবীর অনুপাত। এতে এই পরিমাণ জল আছে, এই পরিমাণ স্থল আছে। এবার এটা আছে কত? যদি তুমি বিচার করো, তাহলে পুরো পৃথিবীটাতে 2 ভাগ, মানে জল আর স্থল 2 ভাগ আছে, শুধু দক্ষিণ গোলার্ধের তুলনায়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে, এবার যদি সহজভাবে বুঝতে চাও বা সহজভাবে করতে চাও, দেখো এইভাবে বোঝালে বেশি ভালো বুঝতে পারবে। দক্ষিণ গোলার্ধে দেখো 1:9 আছে, মানে টোটাল হচ্ছে 10, জল এবং স্থল মিলিয়ে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, টোটাল 10। তাহলে দক্ষিণ গোলার্ধেও তো টোটাল 10, উত্তর গোলার্ধেও তো টোটাল 10 হবে, হ্যাঁ স্যার। জল এবং স্থল মিলিয়ে। হ্যাঁ। এইভাবে বোঝালে বেশি ভালো বুঝতে পারবে। ঠিক আছে? চলো পরে আসছি, এটাতেও আসতে হবে আমাকে, কিন্তু পরে আসছি।
তো দক্ষিণ গোলার্ধ যদি টোটাল 10 হয়, উত্তর গোলার্ধ টোটাল 10 হবে। বলো পুরো পৃথিবী তাহলে টোটাল কত হবে? 20। পুরো পৃথিবী হবে 20। এর মধ্যে জল কতটা আর স্থল কতটা? জল হবে 5 ভাগ আর স্থল হবে 15 ভাগ, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কারণ 1:3 অনুপাতে আছে না, তো 4 ভাগের মধ্যে 1 ভাগ আর একদিকে 3 ভাগ, তো 1 ভাগ হবে 5 আর 3 ভাগ হবে 15, এইটা তো 20 নিয়ম। তো এইটা হচ্ছে পুরো পৃথিবীর জল আর পুরো পৃথিবীর স্থল। এর মধ্যে দক্ষিণ গোলার্ধে কতটা আছে? দক্ষিণ গোলার্ধে যে 10 ভাগ রয়েছে, সেই 10 ভাগের মধ্যে কত রয়েছে? 1 ভাগ হচ্ছে তোমার তোমার জল আর 9 ভাগ হচ্ছে স্থল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো টোটাল স্থল থেকে যদি তুমি দক্ষিণ গোলার্ধের স্থলটাকে জলটাকে বিয়োগ করে দাও, তাহলে বাকিটা হবে উত্তর গোলার্ধের জল। আর টোটাল স্থল থেকে যদি দক্ষিণ গোলার্ধের স্থলটা বিয়োগ করে দাও, তাহলে বাকিটা হবে উত্তর গোলার্ধের স্থল, হ্যাঁ কি না? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এইটা উত্তর গোলার্ধের স্থল জল আর এইটা উত্তর গোলার্ধের স্থল, তো জল আর স্থলের অনুপাত হবে 4:6। 4:6 মানে হচ্ছে 2:3। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার সমস্যা হচ্ছে কি বলতো, সমস্যা এখানে অনুপাতটা সবসময় যে 1:3 দেবে তার তো কোনো মানে নেই। 1:4ও দিতে পারে, 1:5ও দিতে পারে। এ তো অঙ্ক, এ তো লজিক খোঁজার দরকার নেই, লজিক হিসেবে দেবে না, তাই না? আবার এমন একটা দিয়ে দিল যেটাকে মানে করা খুব মুশকিল হয়ে যাবে, টোটাল পৃথিবী ধরে তাকে ওই অনুপাতে ভাগ করা মুশকিল হয়ে যাবে। যে কারণে এইভাবে না শেখাটাই বেশি ভালো আমার মতে, বাকিটা তোমাদের ইচ্ছা। ঠিক আছে? আমি যে নিয়মটা শেখালাম, নিয়মটা যে খুব কঠিন নিয়ম তা নয়, শুধুমাত্র তোমার প্র্যাকটিসের অভাব। তাই কি করবে, এই যে পৃথিবী আছে 4 যোগ করলে 4, এটা 4 লিখলাম। আর উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ যে কোনো একটা বলা থাকবে, সেটা যোগ করলে 10, তো 10 করলাম। পৃথিবীটাকে সবসময় ডাবল করে দেবে, কারণ পৃথিবীর পরিমাণটা অবশ্যই ডাবল হয়ে যায়। তো এই যে অনুপাতটা 1:3 আছে, সেটা হয়ে যাবে 2:6। আর উত্তর আর দক্ষিণের মধ্যে যেটা বলা থাকবে সেটা সেম থাকবে। এবার যেহেতু আমাকে অনুপাত বের করতে হবে, তো প্রথমের ক্ষেত্রে কি হবে, এর প্রথমটা নেব আর এর প্রথমটা নেব, আর নিচের দুটো থাকবে। তাহলে উপরে দুটো আর নিচে দুটো থাকছে 4টে, এই 4টে তুমি কোনাকুনি গুণ করে বিয়োগ করবে। তো 2 আর 10 গুণ করলে 20, 1 আর 4 গুণ করলে 4, তো 20 থেকে 4 বিয়োগ করলে 16, এটা প্রথমটাতে হবে। দ্বিতীয়টাতে কি হবে, এবার আমরা দ্বিতীয়টা নেব, আর তো প্রথমের কাজ তো হয়ে গিয়েছে। তাহলে এবার এটা দ্বিতীয় নেব 6, আর এটা দ্বিতীয় নেব 9, আর নিচে যে দুটো আছে সে দুটি থাকবে। দিয়ে 6 আর 10 গুণ করব 60, 9 আর 4 গুণ করব 36, 60 থেকে 36 বিয়োগ করলে 24। বাস, এই দুটিকে 8 দিয়ে কাটলে তুমি 2:3 পাবে। এই হচ্ছে ব্যাপার। আর এটা কি বলতো, এটা সব সময় কাজে দেবে, মানে এর বিকল্প নেই, ইউনিভার্সাল, সব সময় কাজে দেবে। তাই এই নিয়মটা আমি শেখাচ্ছি, যাতে করে তুমি এই নিয়মটা করলে তুমি ইজিলি পারবে, মানে কোনো ব্যাপারই না, জাস্ট দুবার প্র্যাকটিস করে নিলে হয়ে গেল। কিন্তু যদি অনুপাত চেঞ্জ করে দেয়, বা অনুপাত এমন একটা অনুপাত দিল যাকে ভাগ করা মুশকিল, ডাবল তো তুমি করতে পারবে, কিন্তু পৃথিবীর অনুপাতে ভাগ করা মুশকিল হয়ে যাবে অনেক সময়। সেই কারণে এই নিয়মটা শেখাটা বেশি ভালো আমার মতে, বাকিটা তোমাদের ইচ্ছা। বাকিটা কিছুই না, যেটা তোমার দক্ষিণ বা উত্তর গোলার্ধে একটা বলা থাকবে, সেটার যোগফল মানে মনে মনে ধরে নেবে এটা, তাহলে পৃথিবীটা হবে ডাবল, পৃথিবীটাকে জাস্ট ডাবল করে দাও, দিয়ে পৃথিবীর অনুপাতে জল আর ভূমি বের করো, আর উত্তর দক্ষিণ গোলার্ধের মধ্যে যে কোনো একটা বলা থাকবে সেটা বাদ দাও, জল থেকে জল আর স্থল থেকে স্থল বাদ দাও, হয়ে গেল। বাকিটা তোমাদের ব্যাপার। চলো নেক্সট। একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো। কুকুর যে সময়, হ্যাঁ রেকর্ড চলছে। একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো। কুকুর যে সময় 5টি পদক্ষেপ ফেলে, রেকর্ডের ব্যাপারে যদি বলো তো আমাকে প্রথমে বলে দেবে। এই মাঝ পথে 4টি অঙ্ক হয়ে যাওয়ার পর বলে লাভ হবে না, হবে লাভ? না স্যার ভুলে গেলাম বলতে। প্রথমেই মনে করিয়ে দিও, খুব ভালো হয় তাহলে। আর আমি রেকর্ড করেছি।
খুব কম ভুল হয়, ঠিক আছে? খুব কমই ভুল হয়। আচ্ছা বেশ, অঙ্কে এসো। একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো। কুকুর যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, খরগোশ সেই সময়ে 6টি পদক্ষেপ ফেলে। কিন্তু কুকুর 4টি পদক্ষেপে যত দূর যায়, খরগোশ 5টি পদক্ষেপে তত দূর যায়। কুকুর ও খরগোশের বেগের অনুপাত কত? দেখো, এটা খুবই সিম্পল এবং সাধারণ একটা নিয়ম আছে। তুমি যদি নিয়মটা ফলো করো তাহলে তো তুমি সরাসরি কয়েক সেকেন্ডে অ্যান্সার পেয়ে যাবে। কুকুরে কুকুর লিখো, খরগোশে খরগোশ লিখো। প্রথম যে 5টি পদক্ষেপ দেখতে মাল্টিপ্লিকেশন পাচ্ছ, করতে হবে। প্রথমে যে 5টি পদক্ষেপ দেখছো, এটা কুকুরের 5টি পদক্ষেপ, তো কুকুরে 5 লিখো। খরগোশের 6টি পদক্ষেপ, তো খরগোশে 6 লিখো। তারপর কুকুরের 4টি পদক্ষেপ, কুকুরে 4 লিখো। খরগোশের 5টি পদক্ষেপ, তো খরগোশে 5 লিখো। এবার যেহেতু কুকুর বের করবো, প্রথমে কুকুর চেয়েছে, তো কুকুরের প্রথমটাকে নাও, দিয়ে কোনাকুনি গুণ করে দাও। তাহলে 5 আর 5 গুণ করলে 25, এটা হবে কুকুরের গতিবেগ। আর 6 আর 4 গুণ করলে 24, এটা হচ্ছে খরগোশের গতিবেগ। তাহলে অনুপাত হবে 25:24, অ্যান্সার বি হবে উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে সহজ নিয়ম সব থেকে। কুকুরের জায়গায় কুকুর লিখো, খরগোশের জায়গায় খরগোশ, কোনাকুনি গুণ করলেই পেয়ে যাবে। এবার যদি নর্মাল বুঝতে চাও, তবে ব্যাপারটা বোঝো। কি বলেছে? কুকুর, সেকেন্ড লাইন থেকে শুরু করো। কি বলেছে? কুকুর 4টি পদক্ষেপে যতদূর যায়, এ 5টি পদক্ষেপে ততদূর যায়। তারপরে এমন একটা সংখ্যা ধরবো যাকে 4 দিয়েও 5 দিয়ে ভাগ করা যায়, 20। আমি ধরে নাও যে কুকুর যে রয়েছে, কুকুর সে 4টি পদক্ষেপে 20 যায়, 20 মিটার ধরে নাও, 20 মিটার যায়, তাই না? তাহলে একটি পদক্ষেপে কত যাবে? 5 মিটার। আচ্ছা, যে খরগোশ রয়েছে, খরগোশ 5টি পদক্ষেপে তত দূর যায়। 5টি পদক্ষেপে কত যায়? 20 মিটার। দেখো সেকেন্ড লাইনে দেখো, 5টি পদক্ষেপে তত দূর যায়, তার মানে যতটা ও যায় ততটা এ যায়, তো 20 মিটার। তাহলে একটি পদক্ষেপে কত যাবে? 4 মিটার। এ একটি পদক্ষেপে 5 যায়, আর এ একটি পদক্ষেপে 4 যায়। ঠিক? এবার বলো, এবার বলেছে প্রথম লাইনে এসো। এবার কুকুর যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, খরগোশ সেই সময়ে 6টি পদক্ষেপ ফেলে। মানে যদি তুমি সময়টাকে সেম ধরে নাও, তাহলে যে কোনো একটা ধরতে পারো। ঠিক আছে, সময় যদি সেম হয়, তাহলে 5টি পদক্ষেপে ওই সময় কত দূর যাবে? একটি পদক্ষেপে তো 5 যায়, তাহলে 5টি পদক্ষেপে কত যাবে? 5 × 5 25। আর যতদূর যাবে সেটাই তো গতিবেগ। একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে গতিবেগ বলা হয়। আর আমি সময়টা একক ধরে নিয়েছি, দুজনের সেম। তো সেই সময়ে যে কুকুর আছে সে 5টি পদক্ষেপ যায়, এক পদক্ষেপে 5 মিটার, তাহলে 5টি পদক্ষেপে 25 মিটার। আচ্ছা, খরগোশ কত যাবে সেই সময়ে? খরগোশ কত যাবে? খরগোশ দেখো একটি সেই 6টি পদক্ষেপ যায়, তো একটি পদক্ষেপে 4 যায়, তাহলে 6টি পদক্ষেপে কত যাবে? 24 মিটার। তাহলে এ যাচ্ছে 25 মিটার, আর এ যাচ্ছে 24 মিটার, একক সময়ে, একই সময়ে এই দুটি যায়। তাহলে এটাই তাদের গতিবেগ। বোঝা গেল? হ্যাঁ স্যার। কিন্তু এভাবে আমরা শিখবো না, আমরা ওই প্রথম যে নিয়মটা বললাম এইভাবে করে দেবো, অ্যান্সার চলে আসবে। নেক্সট, 200 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত দেওয়া আছে 5:3। কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত 3:5 হবে? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় একটা জিনিস মনে রাখো, যে কোনটা মেশানো হয়নি। কোনটা মেশানো হয়নি? জিঙ্ক Zinc, মেশানো sir. হয়নি। তাহলে জিঙ্ক ছিল 5 আর তামা ছিল 3। এখন জিঙ্ক হয়েছে 3 আর তামা হয়েছে 5, কিন্তু জিঙ্ক তো মেশানো হয়নি। তো জিঙ্ক 5 ছিল, 5 থাকার কথা, কিন্তু 5 নেই। তাহলে জিঙ্ক আমাকে সমান করতে হবে। দেখো, নিচের জিঙ্ক 3 আছে, সেই 3টা উপরে গুণ করো, আর উপরে 5 আছে, তো নিচে 5 গুণ করো। দেখো সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে, দুজনেই 15 হয়ে যাবে। 3 গুণ করলে কত হবে? 3 5 15, আর 3 3 9। 5 গুণ করলে কত হবে? 5 3 15, 5 5 25। দেখো এখানে জিঙ্ক সেম আছে, হ্যাঁ স্যার। Yes, sir.
এটা অবশ্যই বাদ দিয়ে দেবে, এটার আর কোনো ভ্যালু নেই। তাহলে এখানে জিঙ্ক সেম আছে, তামা কত মেশাচ্ছি? তামা কত মেশাচ্ছি? 16 ভাগ। 9 ভাগ 16 ছিল, ভাগ। 16 ভাগ মেশাচ্ছি, তাই না? তো এই 16 ভাগটা কত হ্যাঁ স্যার। সেটা বের করবো, আমরা অ্যান্সার পেয়ে যাব। প্রথমত দেখো, প্রথমে টোটাল যদি দেখি আমি, তো 9 আর 15 24 ভাগ। এই 24 ভাগটা কত? টোটাল 200। তো 24 ভাগ হচ্ছে 200 গ্রাম। এক ভাগ কত হবে? এক ভাগ হবে 200 ডিভাইডেড বাই 24। তাহলে 16 ভাগ কত হবে? 16 দিয়ে গুণ, 8 দিয়ে কাটলে 3, 8 দিয়ে কাটলে 2, আমরা পাচ্ছি 400 ডিভাইডেড বাই 3। 400 ডিভাইডেড বাই 3 মানে 133 পূর্ণ 1-এর 3 হয়। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? Yes, sir. চলো নেক্সট। হ্যাঁ স্যার। একটি বাস ও একটি অটোর গতিবেগের অনুপাত দেওয়া আছে 9:5। অটোটি 5 ঘন্টায় 75 কিমি গেলে বাসটি 4 ঘন্টায় কত যাবে? দেখো, যদি গতিবেগের অনুপাত দেওয়া থাকে, তাকে উল্টে দিলেই সময়ের অনুপাত হয়, তাই না? তো প্রথমে খেয়াল করো, অটোটির গতিবেগ খেয়াল করো, 5 ঘন্টায় কত যায়? 75। তাহলে 1 ঘন্টায় কত? অটোটি 5 ঘন্টায় 75 যায়, 1 ঘন্টায় কত যাবে? 15 1 ঘন্টায়। এক 1 ঘন্টায় 15। 1 ঘন্টায় যাবে 15, তাই না? দেখো গতিবেগের অনুপাত দেখো, বাস হচ্ছে 9 আর অটো হচ্ছে 5, তাহলে 5টাই তো 15, 9টা কত? 5ই তো গতিবেগের অনুপাত বলেছে না? 9 অনুপাত 5, এটা হচ্ছে গতিবেগের অনুপাত। আর আমরা গতিবেগ পেয়েছি, অটোর গতিবেগ কত না 15 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা আমরা পেয়েছি। তাহলে 5টাই হচ্ছে 15, তাহলে 9টা হবে 27। 5 15 হলে 1-এর মান হয় 3, 1 যদি 3 হয় তাহলে 9 হবে 27। আচ্ছা, তার মানে 27 কিলোমিটার প্রতি ঘন্টা যায় বাসটি। বলেছে বাসটি 4 ঘন্টায় কত যাবে? আরে বাবা, 1 ঘন্টায় 27, তো 4 ঘন্টায় 4 দিয়ে গুণ, তাই না? 108 কিলোমিটার। হ্যাঁ স্যার। অ্যান্সার অপশন সি। দুটি বইয়ের মূল্য, 5টি খাতার মূল্য আর 3টি খাতার মূল্য সমান 11টি পেনের মূল্য, তো 110টি পেনের পরিবর্তে কয়টি বই পাওয়া যাবে? পেছন দিক থেকে চলে আসলে হয়ে যায় খুব ইজিলি। বলা হয়েছে কি না, দুটি বই সমান সমান হচ্ছে 5টি খাতা, আর এক জায়গায় বলা হয়েছে 3টি খাতা সমান সমান 11টি পেন, এটাই তো বলা আছে। এবার আমাকে বলেছে 110টি পেনের পরিবর্তে কতগুলি বই পাওয়া যাবে। আচ্ছা, প্রথমে বলো 110টি পেন এর পরিবর্তে কতগুলি খাতা পাবো? 30টা পাবো, কারণ 11তে 3, তাহলে 110 মানে 10 গুণ হয়ে যাচ্ছে, তাহলে এদিকেও 10 গুণ হয়ে যাবে, 30টি খাতা পাবো। ঠিক আছে, এবার খাতার এখানে 5 আছে, 5টি খাতা 2টি বই, তাহলে 5টি খাতার জায়গায় 30টি খাতা লিখো। তাহলে 30টি খাতা হলে কতগুলি বই হবে? 5টিতে 2টি বই, তাহলে 30টিতে 12টি। কেন? কারণ 6 গুণ, এটা 6 গুণ, তাহলে এদিকেও 6 গুণ হয়ে যাবে, 12টি বই। তাহলে 110টি পেন মানে 30টি খাতা, আর 30টি খাতা মানে 12টি পেন, তার মানে বলতে পারি 12টি বই, তার মানে বলতে পারি 110টি পেন মানে হচ্ছে 12টি বই। বলতে পারি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো নেক্সট। একজন দক্ষ, একজন অর্ধদক্ষ এবং একজন অদক্ষ শ্রমিক যথাক্রমে 7, 8, 10 দিন কাজ করে মোট 369 টাকা মজুরি পান। দৈনিক কাজের অনুপাত দেওয়া আছে। দেখো, কাজের অনুপাত মানে কে কতটা কাজ করে, যে যেমন কাজ করবে সে সেরকম বেতন পাবে। বেশি কাজ করলে বেশি টাকা, কম কাজ করলে কম টাকা। তাই তো না? হ্যাঁ না ভুল বলছি? হ্যাঁ স্যার ঠিক। তো তাহলে অনুপাতটা বের করে নাও। আচ্ছা, অনুপাত বের করার নিয়ম কি? যদি উপরে 1 থাকে সবার, লস করতে হবে। কোনো লসাগু করার দরকার নেই। যদি প্রথমটা বের করো তাহলে বাকি দুটি গুণ করে দাও। যদি উপরে সেম থাকে, 1 হোক বা অন্য যা কিছু, উপরে যদি সেম থাকে তাহলে প্রথমটা বাদ দিয়ে বাকি দুটি 4 আর 6 গুণ করো 24, এটাই হবে প্রথমটা।
এটা দ্বিতীয়টা বের করলে 4 বাদ দাও, বাকি দুটি গুণ করো, 3 আর 6 18, এটা হবে দ্বিতীয়টা। আর তৃতীয়টা বের করবো তো 6 বিয়োগ বাদ দেবো আমরা, 3 আর 4 গুণ করবো 12, এটা হচ্ছে তৃতীয়টা। সবগুলোকে 2 দিয়ে 3 দিয়ে 6 দিয়ে যাবে, তো 6 4 24, 6 3 18, 6 2 12, এই হচ্ছে অনুপাত, কাজের অনুপাত। মানে যে দক্ষ শ্রমিক সে 4 ভাগ কাজ করে, যে অর্ধদক্ষ সে 3 ভাগ, আর যে অদক্ষ সে 2 ভাগ। ঠিক? হ্যাঁ স্যার। ওকে, এবার যে প্রথম জন রয়েছে দক্ষ, সে কতদিন কাজ করেছে? একদিনে করে 4, সে কাজ করেছে 7 দিন, তো 7 দিনে করবে 28। যে দ্বিতীয় জন রয়েছে সে একদিনে করে 3, সে কাজ করেছে 8 দিন, তার মানে সে টোটাল টাকা পাবে 24। আর যে অর্ধদক্ষ সে হচ্ছে 2, সে 10 দিন কাজ করেছে, মানে সে টোটাল টাকা পাবে 20। ক্লিয়ার ব্যাপারটা? বেশি দিন কাজ করেছে, বেশি দিন কাজ করলে তো বেশি টাকা পাবে, নিয়ম তো সেটাই, তাই না? এবার এই অনুপাতে ভাগ হবে, ঠিক আছে? ও 28 পেলে এ 24 পাবে, আর এ পাবে 20। এটাকে ছোট করতে পারো, 4 দিয়ে কাটলে ছোট হয়ে যায়, 4 দিয়ে কাটলে এটা 7 হয়, 4 দিয়ে কাটলে এটা 6 হয়, 4 দিয়ে কাটলে এটা 5 হয়, এই অনুপাতে পাবে। তাহলে টোটাল কত ভাগ টাকা? 7 আর 6 13 আর 5 18 ভাগ। এই 18 ভাগের মধ্যে কে 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 দক্ষ শ্রমিক, দক্ষ শ্রমিক পাবে 7। তাহলে 369 এর মধ্যে কত পাবে? কাটাকাটি করো, অ্যান্সার পাবে। দশমিক আসছে? ছি ছি ছি। 287 বাই আপনার হচ্ছে ওই কত ধরুন বললাম, ওই দেখুন 7 8 হবে মনে হয়। 287 তো নেই, 287 বাই 2, 287 বাই আমার 2, তার মানে 143.5। ওকে, 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে 2, এটা 9 দিয়ে কাটলে 9 4 36, এটা তো 4 7 28, 287 বাই 2, তার মানে হচ্ছে 143, সরি 143.5, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। কোন ত্রিভুজের 3টি বাহু 5 6 8 এর সমানুপাতিক, বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর সমষ্টি বলেছে 39, তাহলে মধ্যম বাহুর দৈর্ঘ্য কত? এর সমানুপাতি মানে কি? সমানুপাতি মানে অনুপাতে রয়েছে 5:6:8, এই অনুপাতে রয়েছে 3টি বাহু। বলেছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর সমষ্টি, দেখো বড় আর ছোট বাহুটির সমষ্টি কত? 13। এই 13 মানে বলা আছে 39, তাহলে 1-এর মান হবে 3। বলেছে মধ্যম বাহুর দৈর্ঘ্য কত? মধ্যম বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6, 1-এর মান যদি 3 হয় তো 6-এর মান হবে 18, তো মধ্যম বাহু হবে 18, অপশন সি। 64কে 3 ভাগে বিভক্ত করো, 2 4 এবং x এর সাথে সমানুপাতে হয় ক্ষুদ্রতম অংশ, এটা হলে ওকে x এর মান কত? আচ্ছা, এখানে x এর মান দেখো, অপশনগুলো দেখো, এটা দেওয়া আছে, আর ক্ষুদ্রতম অংশ এটা বলা আছে, কি ব্যাপার? x এর মানই তো সব থেকে ছোট, তাহলে হবে এটা যদি ক্ষুদ্র হয় তাহলে তো x এর মান 10.23 থেকে বড় হওয়া উচিত। অঙ্কটা মনে হয় ভুল দেওয়া আছে দাদা, তাই না? আমার তো মনে হচ্ছে তাই, কিংবা আমি বুঝতে ভুল করছি না তো? কারণ মাথায় কি অন্য কিছু আসছে, ঢুকছে? 64কে 3 ভাগে বিভক্ত করো যেন তারা, কি বলছো? স্যার বইটাতে সলিউশন করা রয়েছে, কিন্তু অঙ্কটাতে বইটাতে 41 নম্বর আমার কাছে বইটা নেই আপাতত এখন। স্যার আমি ছবি তুলে পাঠিয়ে দেবো কি হোয়াটসঅ্যাপ করে দেবো? হ্যাঁ পাঠিয়ে দাও, স্যার আমি তাহলে এখন করে দিচ্ছি। হ্যাঁ পাঠিয়ে দাও, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। চলো, বলেছে কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণ থেকে 12 বেশি, লাস্টে করে দেবো। গরুর সংখ্যা কত? গরু এবং পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি। ওকে, আচ্ছা ধরে নাও যে এক্সটি গরু আছে আর ওয়াইটি পায়রা আছে। আচ্ছা, এক্সটি গরু হলে টোটাল পা কত হবে? 4x, 4টি করে পা থাকে। আর ওয়াইটি পায়রা মানে কতগুলি পা হবে? 2y, এটা হচ্ছে টোটাল পা। 4x আর 2y, এটা হচ্ছে টোটাল পা। সমান সমান কি বলেছে না, মাথার সংখ্যার থেকে 12 বেশি। তো মাথার সংখ্যা কত?
এক্সটি আর ওয়াইটি, যতগুলি প্রাণী থাকবে ততগুলি মাথা। এর থেকে আবার বলেছে 12 বেশি। 12 বেশি কি? পা 12 বেশি। তো 12 বেশি যদি পা হয় তাহলে মাথার সঙ্গে 12 যোগ করবো, তবেই দুই পক্ষ সমান হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, দ্বিগুণের থেকে 12 বেশি, তো 2 গুণ করো। দ্বিগুণ তার থেকেও 12 বেশি, তাই না? পায়ের সংখ্যাটা মাথার দ্বিগুণ তাতেও হচ্ছে না, আরও 12 বেশি, তো আরও 12 যোগ করতে হবে, তবে দুই পক্ষ সমান হবে। চলো, এদিকে আমরা পাচ্ছি 4x প্লাস 2y, আর এদিকে 2 গুণ করলে আমরা পাই 2x প্লাস 2y প্লাস 12। দেখো 2y আর 2y কেটে যাবে, এ পাশে আনলে মাইনাস হয়ে যায়, কেটে যাবে। 2xকে যদি এই পাশে আনো তো বিয়োগ হয়, থাকবে 2x। 2x মানে 12, x এর মান হচ্ছে 6, গরুর সংখ্যা হবে 6, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? আরে বলে না, স্যার এর ক্ষেত্রে একটা সূত্র আছে, ওগুলো একটু বলে দেবেন। এক্ষেত্রে কোনো সূত্র নেই ভাই। আরে তো ক্লিয়ার হয়েছে। এক্ষেত্রে সূত্র নেই। হ্যাঁ, যদি পায়ের সংখ্যা মাথার সংখ্যা বলা থাকতো তাহলে সূত্র আছে। ঠিক আছে, পায়ের সংখ্যা এবং মাথার ওইটা সংখ্যা মনে করো। ও নেই, ও মিশ্রণে পাবে। এখানেও থাকতে পারে অনুপাতে। 675 টাকা এবিসি এর মধ্যে ভাগ করা হলো। যদি তারা প্রত্যেকে 5 টাকা করে কম পেত তাহলে তাদের অংশের অনুপাত এটা হতো। সি এ কত? এই ধরনের অঙ্ক গত ক্লাসে তোমাদেরকে করিয়েছি। প্রত্যেকে যদি 5 টাকা করে কম পায় তাহলে মোট কত কম পাবে? 15 টাকা কম হবে, সবার 5 টাকা করে কমে গেলে। তাহলে থাকবে কত? থাকবে 650 টাকা। ওকে, 660 টাকা। এই টাকাটা অনুপাতে ভাগ হয়েছে কমে যাওয়ার পর। কি অনুপাতে? এই অনুপাতে 3:2:1। তার মানে এখানে টোটাল হচ্ছে 6 ভাগ। 6 ভাগটা হচ্ছে 660, তাহলে 1 ভাগটা কত হবে? 110। তাহলে প্রথম ভাগ হবে 1 ভাগ মানে 110, দ্বিতীয়টা 2 ভাগ তার মানে হচ্ছে 220, আর তৃতীয়টা 3 ভাগ তার মানে হবে 330। এই যে টাকাটা ভাগ হলো 110, 220 আর 330, এটা কমে যাওয়ার পর, 5 টাকা কমে যাওয়ার পর সি কত টাকা পেলো বলেছে। তাহলে সি এর সঙ্গে সবার সঙ্গে 5 টাকা যোগ হবে। সবাই কত টাকা করে পাবে? এ 5 টাকা যোগ করে দাও, এ পাবে 115, 5 টাকা কমিয়ে দিলে এটা হয়। এ পাবে 225 টাকা, আর এ পাবে 335 টাকা, সি পাবে 335 টাকা। যদি 675 টাকা ভাগ করো তাহলে এই টাকাটা তারা পাবে। হ্যাঁ, 5 টাকা কম পেলে তারা তখন ওই অনুপাতে পাবে, এই অনুপাতে। ঠিক আছে, 1:2:3 অনুপাতে। তাহলে সি কত টাকা পেল? 335 টাকা। অ্যান্সার হবে অপশন সি। কার কোনো ডাউট আছে কিছু? না স্যার। নেক্সট, 34,000 টাকা 2 জন পুরুষ 3 জন মহিলা এবং 5 জন বালকের মধ্যে এমন ভাগে ভাগ করা হলো যাতে একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালকের প্রাপ্ত অর্থের অনুপাত এটা হয়। একজন পুরুষ কত টাকা? এখানে দেখো, একজন পুরুষ পাবে 3, একজন মহিলা পাবে 2, আর একজন বালক পাবে 1। একজন যদি হয়, তাই না? আমি ইউনিটেই ধরি, একজন বালক 3, একজন পুরুষ 3, তো 2 জন পুরুষ আছে মানে পাবে 6। একজন মহিলা পাচ্ছে 2, আছে 3 জন মহিলা, তার মানে মহিলা টোটাল পাবে 6। আর একজন বালক পাবে 1, আছে 5 জন বালক, তার মানে টোটাল পাবে 5। তাহলে টোটাল এই ইউনিটটা যদি তুমি দেখো তো হচ্ছে টোটাল 17 ইউনিট। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, 17 মান 3400। 34,000। তাহলে 17 ইউনিট, এটাই তো হচ্ছে 34,000। তাহলে 1 ইউনিটের মান হবে 2,000। এবার কাজ চেয়েছে একজন পুরুষ কত পেল? একজন পুরুষ পাবে 3, কারণ একজন পুরুষ 3, 2 জন পুরুষ ছিল বলে 6, 2 জন পুরুষ বের করার দরকার নেই, একজন পুরুষ বের করলে হবে 3। তাহলে একজন পুরুষ কত পাবে? 3 × 2,000, অর্থাৎ একজন পুরুষ পাবে 6,000 টাকা। অ্যান্সার হবে অপশন। ক্লিয়ার? বলতো একজন বালক কত পাবে? হ্যাঁ স্যার। স্যার 4,000। ছি 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 ছি। 2,000 এ এবং বি এর মাসিক আয় এবং ব্যয়ের অনুপাত দেওয়া আছে 3:2 এবং 5:3। যদি প্রত্যেকে মাসে 1,000 টাকা করে সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত?
দেখো আমরা যদি আই থেকে, এই যে আই হচ্ছে না 3:2, হ্যাঁ স্যার। 3:2, এখান থেকে যদি ব্যয় বিয়োগ করে মানে সঞ্চয় বিয়োগ করে দিই, তাহলে আমরা ব্যয়টা পাই। ব্যয় হচ্ছে 5:3। কিন্তু দুজনে কি 3 থেকে 5 হয়েছে, তো বেড়ে যাচ্ছে। আমার তো সঞ্চয় বাদ দিলে কমে যাওয়ার কথা না। আয় থেকে ব্যয় তো কম হবে, তবেই তো সঞ্চয় হয়। তাহলে ব্যয়টা এখানে বেশি দেখাচ্ছে। কোনো ব্যাপার না, সমান করতে হবে। কি করে করতে হয়? যদি নিচের যে পার্থক্য দেখতে পাচ্ছ সেটা উপরে গুণ, আর উপরের যে পার্থক্য সেটা নিচে গুণ। এটা করলেই সমান পার্থক্য চলে আসবে। দেখো 2 দিয়ে গুণ করো, 2 3 6, 2 2 4, আর এটা 1 দিয়ে গুণ করো, 5:3। দেখো এরও 5 এক সঞ্চয় হয়েছে, 6 আয়, 1 সঞ্চয় করলে 5 ব্যয় হবে। এর 4 আয়, 1 সঞ্চয় করলে বাকি 3 ব্যয় হবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এ সঞ্চয় করছে 1, 6 হচ্ছে আয়, 1 সঞ্চয়, তাহলে বাকি 5 হচ্ছে ব্যয়। আর এও 1ই সঞ্চয় করছে, 4 হচ্ছে আয়, 3 হচ্ছে ব্যয়, তার মানে 1 সঞ্চয়। এই একটাই তো হচ্ছে 1000 টাকা। তাহলে বি এর আয় কত? বি এর আয় হচ্ছে 4 ভাগ, মানে বি এর আয় হচ্ছে 4000 টাকা। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, এটার কোনো দাম থাকবে না, বারবার জানো, এটা ভ্যালু থাকবে না। এটা ধরে করতে হবে, এটাই যা হবে এটা ধরে। ক্লিয়ার সবার? হ্যাঁ দাদা। সহজেই সবগুলো। পরপর 2 বছরে আমার আয়ের অনুপাত হচ্ছে 2:3 আর ব্যয়ের অনুপাত হচ্ছে 5:9। দ্বিতীয় বছরে আমার আয় 45,000 টাকা, ওকে, আর প্রথম বছরে আমার ব্যয় 25,000 টাকা। তাহলে 2 বছরে আমার মোট সঞ্চয় কত? 5,000 টাকা সঞ্চয়। এই অঙ্কটি বারবার করা হয়। দেখো ব্যাপারটা বোঝো। প্রথম বছরে আয়ের অনুপাত দেওয়া আছে। আয়ের অনুপাত কি? প্রথম বছরে 2 আয় করে আর দ্বিতীয় বছরে 3 আয় করে। এটা আয় শুধু। আচ্ছা, ব্যয় আছে। ব্যয় কত? প্রথম বছরে 5 ব্যয় করে আর দ্বিতীয় বছরে 9 ব্যয় করে। এবার আসলেইতে এসো। বলা হয়েছে দ্বিতীয় বছরে আমার আয় 45,000 টাকা। তো দ্বিতীয় বছরে আয় কোনটা? এই 3টা। এটা দ্বিতীয় বছরের আয়, এটা 45,000 টাকা। বলো তো 3 যদি 45,000 হয় তাহলে 2 কত হবে? প্রথম বছরে আয় কত হবে? 30 হবে। 30,000 টাকা। তাহলে প্রথম বছরে আয় 30,000, দ্বিতীয় বছরে আয় 45,000। এবার ব্যয়ে এসো। বলেছে কি প্রথম বছরে আমার ব্যয় 25,000 টাকা। তাহলে এই তো প্রথম বছরের ব্যয় 5, এটাই তো 25,000। তো 5 যদি 25,000 হয় তাহলে দ্বিতীয় বছরে ব্যয় কত? 45,000। 45,000 টাকা। তাহলে আমার দুটি বছরের টোটাল আয় কত? দুটি বছরের টোটাল আয় হচ্ছে 75,000 টাকা। 2 বছরের টোটাল ব্যয় কত? টোটাল ব্যয় হচ্ছে 70,000 টাকা। তাহলে আয় থেকে ব্যয় বিয়োগ করে দাও, সঞ্চয় পেয়ে যাবে। 2 বছরের সঞ্চয় হচ্ছে 5,000 টাকা। অপশন ডি হচ্ছে উত্তর। এ ও বি এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত হচ্ছে 5, 6, 3, 4। যদি তারা মাসে 1,800 টাকা এবং 1,600 টাকা সঞ্চয় করে। ওকে, এখানে দেখো আলাদা আলাদা সঞ্চয় করছে, তাই না? আলাদা আলাদা। তো এটাকে নর্মাল উপায়ে করে নাও, ঝামেলা করার কি আছে? দেখো প্রথমে এ এর আয় ধরে নাও 5x আর বি এর আয় ধরে নাও 6x, অনুপাত হিসেবে ধরলাম। এবার এই যে আয়, এখান থেকে সঞ্চয়টা বাদ দাও। এ এর সঞ্চয় হচ্ছে 1,800, বাদ দিলাম। তাহলে কি পড়ে থাকবে? ব্যয় পড়ে থাকবে। বি এর আয় থেকে সঞ্চয় বিয়োগ করে দাও 1,600 টাকা, তাহলেও ব্যয় পড়ে থাকে। উপরটাও ব্যয়, নিচেরটাও ব্যয় থাকলো। আর এই ব্যয়ের অনুপাত বলাই আছে 3:4। ব্যাস, কোনাকুনি গুণ করে অ্যান্সার বের করে নাও। ধরো 4 দিয়ে প্রথমে কোনাকুনি গুণ করো, 4 5 20x মাইনাস 72 7200, আর 3 দিয়ে গুণ করলে
18x মাইনাস 16 3 4800। 18x এদিকে গেলে পড়ে থাকবে 2x, আর 72 এদিকে আসলে প্লাস হয়, 48 বাদ দাও, তার মানে হবে 24। তাহলে x এর ভ্যালু হচ্ছে 1200। এবার x এর ভ্যালু যদি 1200 হয় তাহলে b এর i ছিল কত? 6x, এটা তো b এর i ছিল, তাহলে 6 ইন্টু 1200, তার মানে হচ্ছে 7200। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। 3টি ক্লাসের ছাত্র সংখ্যার অনুপাত হচ্ছে 235। যদি প্রতি ক্লাসে 20 জন করে ছাত্র বৃদ্ধি পায় তবে নতুন ছাত্র সংখ্যার অনুপাত হয়। আচ্ছা, তিনটি যদি অনুপাত থাকে তাহলে কাজ করবে দুটি অনুপাত নিয়ে, ঠিক আছে? প্রথম দুটিকেই নাও, ধরো 2:3 এটা আছে, আর হয়েছে কত? 4:5 এটা হয়েছে, ঠিক আছে? বোঝা গেল আমি কি বলছি? তিনটি ধরেই কাজ করার দরকার নেই, তিনটি ধরেও করতে পারো কিন্তু না করাটাই বেটার। এবার দেখো 2 থেকে 4 হয়েছে মানে 2 বৃদ্ধি পেয়েছে, আর 3 থেকে 5 হয়েছে 2 বৃদ্ধি পেয়েছে, দুটি জায়গাতেই 2 বৃদ্ধি পেয়েছে, তাহলে 2 মানে কতজন? 20 জন। 20 জন বৃদ্ধি পায়, তো 2 মানে 20 জন হলে 1 মানে হবে 10 জন। এখন আমার কাছে প্রাথমিক মোট ছাত্র সংখ্যা ধরলে তোমাকে তখন 3টি অনুপাতেই ধরতে হবে, কারণ দুটি তো মোট ছাত্র নয়। তো টোটাল কত ভাগ হচ্ছে? 2 ভাগ, 3 ভাগ আর 5 ভাগ, মোট 10 ভাগ। 1 ভাগ হচ্ছে 10 জন, তাহলে 10 ভাগ কত হবে? 10 ভাগ হবে 100 জন। অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? স্যার ওই গ্যাপ যদি ইকুয়াল টু না থাকতো তাহলে কি করে করতাম? ওই তো নিচের পার্থক্য উপরে গুণ আর উপরের পার্থক্য নিচে গুণ। ওকে স্যার। চলো নেক্সট। এ বি ও সি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত দেওয়া আছে, আয়ের অনুপাত দেওয়া আছে, ব্যয়ের অনুপাত দেওয়া আছে। যদি এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে তবে এ বি ও সি এর সঞ্চয়ের অনুপাত কত? এইটা একটু টাফ কোশ্চেন। এইটা একটু টাফ কোশ্চেন। ওকে, দেখো এ এর আয় ধরে নাও 7x, আর ব্যয় হচ্ছে 8y, ঠিক আছে? আয় থেকে যদি ব্যয় বিয়োগ করো তাহলে আমরা কি পাই? সঞ্চয় পাই। সঞ্চয়টা কি? আয়ের 4 ভাগের 1 ভাগ, তো আয় তো 7x, তার 4 ভাগের 1 ভাগ মানে 4 দিয়ে ভাগ। ইকুয়েশনটা বুঝলে? আবার রিপিট করেন। এ এর আয় হচ্ছে 7x আর ব্যয় হচ্ছে 8y, অনুপাত হিসেবে ধরলাম। এর 7 দেওয়া আছে, এখানে 8 দেওয়া আছে, তাই না? মানে আমরা আয় যদি দেখি, একজনের 7x, একজনের 9x আর একজনের 12x, এটা হচ্ছে আয়। আর ব্যয়ের অনুপাত কি হবে? ব্যয় হচ্ছে 8y, 9y আর 15y, এটাই তো ব্যাপার। হ্যাঁ স্যার। ওকে, যে কোনো একটা জিনিস বের করতে হবে তোমাকে। চলো y এর মান বের করি। -8y সমান সমান আমরা কি পাবো? আমরা পাবো 7x ডিভাইডেড বাই 4। এই 7x যেটা আছে সেটা এদিকে চলে আসলে -7x হবে, সমান সমান 4। আমরা লসাগু পাবো, আমরা পাবো এখানে 7x আর এখানে 28x, 28 থেকে 7 বাদ দিলে 21x, তো -21x পাবো। দুই পক্ষ মাইনাস তুলে দাও, তাহলে y এর ভ্যালু কি হবে? এটা হবে -8x এর 8y এর মান। y এর ভ্যালু কি হবে? y এর ভ্যালু হবে 21x ডিভাইডেড বাই 8 4 32, তাই না? এই 8টাতে এদিকে চলে আসবে নিচে, এটা y এর ভ্যালু পেলাম। ওকে, চলো এবার যদি আমরা বি দেখি, তো বি এর দেখো আই বলা আছে 9x,
আর ব্যয় বলা আছে 9y। এইটা হচ্ছে বি এর, তাহলে আই থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয়। ওকে, তো 9x রেখে দাও, না না 9 কমন নেই নাও, তাহলে আমরা পাচ্ছি x মাইনাস ওয়াই। কার ওয়াই এর ভ্যালুটা বসাও, ওয়াই এর ভ্যালু বসালে আমরা পাই 9 ইন্টু এক্স মাইনাস 21x/32। আমরা ওয়াই এর ভ্যালুটা বসালাম, তাহলে আমরা পাচ্ছি 9 ইন্টু 32 লসাগু পাবো, 32x থেকে 21x বিয়োগ করে দাও, তাহলে আমরা পাবো 11x। 32 থেকে 21 বাদ দিলে 11x। ঠিক আছে, তার মানে টোটাল আমরা পাচ্ছি 11 9 99, 99x ডিভাইডেড বাই 32। ঠিক আছে, এটা হচ্ছে সঞ্চয়। কার সঞ্চয়? বি এর। সি এর সঞ্চয় দেখো, সি এর যে আয় সেটা হচ্ছে 12x আর ব্যয় হচ্ছে 15y। ঠিক আছে, তো 3 কমন নিয়ে নাও, 3 কমন নিলে আমরা পাই 4x মাইনাস 5y। ওয়াই এর জায়গায় আমরা লিখতে পারি 21x ডিভাইডেড বাই 32। আমরা বের করেছি, ওয়াই এর ভ্যালু বের করা আছে, তাহলে আমরা পাচ্ছি 3 ইন্টু এখানে 32 লসাগু হবে, আমরা এখানে 4 এর জন্য কত পাবো? 32 4 কত হয় গো? 32 4 কত হবে? 120, 128, 128। তাই তো? একটু কঠিন অঙ্কটি কিচ্ছু করার নেই, একটু আস্তে আস্তে করে, অসুবিধা কি আছে। 128 হয়, 128 থেকে উপরে আছে 5 21, 5 21 হচ্ছে 105, তাই না? উপরে কত আছে? 5 আর 21 হ্যাঁ, আছে হ্যাঁ। না? 5 21 হচ্ছে তোমার 105। তো 128 থেকে 105 বিয়োগ করে দাও, তাহলে আমরা পাবো 23x/32। তার মানে 3 গুণ করে দাও, 23-এর সঙ্গে 3 গুণ করলে আমরা পাই 69x ডিভাইডেড বাই 32। এটা হচ্ছে সি এর খরচ, এই সঞ্চয়। আমরা 3 জনের দেখো সঞ্চয় পেয়েছি। বলো তো প্রথমের সঞ্চয় কত? এ যে তার সঞ্চয় কত? এ এর সঞ্চয় হচ্ছে 7x/4, এটা সঞ্চয়, তাই তো? বি এর সঞ্চয় হচ্ছে 99x/32 আর সি এর সঞ্চয় হচ্ছে 69x/32। বাস, এই তিনটি সঞ্চয়, এই সঞ্চয়ের অনুপাতই চেয়েছে, তো বসিয়ে দাও। ওকে, দেখো এ হচ্ছে 7x/4 অনুপাত, বি হচ্ছে তোমার 99x ডিভাইডেড বাই 32 অনুপাত, সি হচ্ছে 69x ডিভাইডেড বাই 32। তো 32 গুণ করলে হটে যাবে, এটার সঙ্গে 32 গুণ করে দাও, তাহলে আমরা 4 আর 32 কাটলে আমরা পাই 8, 8 7 56, এটা পাবো অনুপাত। এক্স এক্স 3 জনের কেটে যাবে, হ্যাঁ। 32 এখানে যদি 32 গুণ করো তাহলে 32 32 কেটে যাবে, শুধু পাবো 99 অনুপাত। এটার সঙ্গে যদি 32 গুণ করো তো 32 32 কেটে যাবে, এটা পাবো 69। তো 56 অনুপাত 99 অনুপাত 69, অ্যান্সার হবে এটা 56 99 69, অপশন সি হবে সঠিক উত্তর। একটু কঠিন অঙ্কটি, ঠিক আছে, আর এর শর্টকাট সলিউশনে পাবে না কোথাও, আশা করছি সুবিধা স্যারের বই পাবে না। ক্লিয়ার সবার? জানি না বুঝতে পেরেছো কিনা। চলো নেক্সট। রাম ও গোপালের অর্থের অনুপাত হচ্ছে 7:17 এবং গোপাল ও কৃষ্ণের অর্থের অনুপাত 7:17। রামের 799 টাকা থাকলে কৃষ্ণের পরিমাণ কত? কৃষ্ণ, ওকে, প্রথমে আছে রাম, তারপর গোপাল, আর তারপর হচ্ছে গোপাল ও কৃষ্ণ, 3 জন। ঠিক আছে, তো রাম 7, তখন গোপাল হচ্ছে 17, তাহলে অটোমেটিক কৃষ্ণ 17 চলে যাবে। আর গোপাল যখন 7 তখন কৃষ্ণ 17, তাহলে অটোমেটিক 7 এদিকে চলে আসবে। বাস গুণ করো, কাটাকাটি তো যায় না। এটা 7 7 49, 17 7 কত হয়? 119, আর 17 17 কত হবে? 289। এবার বলেছে রাম, দেখো রাম কত সেটা বলা আছে 490। আচ্ছা বুঝতে পারছো, একটা ক্লিয়ার ইঙ্গিত দিয়েছে। 49 সঙ্গে কত গুণ করলে 490? 490 মানে 10 গুণ। 10 গুণ। তাহলে গোপালের হবে কত? 1190, আর এর কত হবে? 2890, 10 গুণ, মানে একটা করে শূন্য বাড়িয়ে দাও। ঠিক আছে, কার চেয়েছে? কৃষ্ণ চেয়েছে, তো কৃষ্ণ হচ্ছে
2890, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ নেক্সট, স্যার ঠিক হ্যাঁ আছে স্যার। 86,700 এবিসি এর মধ্যে টাকা ভাগ করা হবে। এ 1 টাকা পেলে বি 90 পয়সা, বি 1 টাকা পেলে সি 110 পয়সা। বলতে হবে বি এর পরিমাণ কত। সেম নিয়মেই করে দাও, তিনজন রয়েছে এ, বি আর সি। বলেছে এ যদি 100 পয়সা পায় মানে 1 টাকা পায়, তখন বি পাবে 90 পয়সা, তার মানে এটা হবে 90। বি যখন 1 টাকা পাবে, বি 1 টাকা মানে 100 পয়সা পাবে, তখন সি পাবে 110 পয়সা। তাহলে 100 এদিকেও হবে 100, বাস। আচ্ছা, এটার একটা শূন্য কাটো, একটা শূন্য কাটো, একটা শূন্য কাটো, এর একটা শূন্য কাটো, এর একটা শূন্য কেটে দাও, এর একটা শূন্য কেটে দাও, উপরে দুটি শূন্য কাটা গেল। তাহলে দুটি শূন্য কাটলে এখানে পড়ে থাকছে শুধু 100। এখানে 9 আর 10 90, আর এটা 11 আর 9 99। এই হচ্ছে ভাগ। বি এর টাকার পরিমাণ কত? বি হচ্ছে 90 ভাগ, টোটাল কত ভাগ? 289 ভাগ 289, তাই না? 90 থেকে এক এদিকে দিয়ে হ্যাঁ যায়, স্যার। তাহলে 289। 289 মধ্যে 90 হচ্ছে বি, তাহলে ওই 86,700 মধ্যে কত? 289 মানে এটার সঙ্গে এটা 3 দিয়ে যাবে যত সম্ভব, 300 পাবে। 3 9 27, 300, হ্যাঁ। তার মানে 27,000। অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোশ্চেন। 10 বছর আগে রাম ও রমের বয়সের অনুপাত ছিল এটা, 5 বছর পরে হবে এটা, তাদের বর্তমান বয়সের অনুপাত কত? দেখো, দুটো জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে 10 বছর আগের বয়স দেওয়া আছে, আর একটা হচ্ছে 5 বছর পরের বয়স। 10 বছর আগে অনুপাত হচ্ছে 1:3, আর 5 বছর পরে হচ্ছে 2:3। তো ব্যাপারটা কি, বয়স তো মানে যত দিন যাবে বয়স বাড়বে, কিন্তু দুজনের মধ্যে বয়সের পার্থক্য তো সেম থাকবে, তাই না? দুজনের একই হারেই বাড়বে। তোমার বয়স আর আমার বয়স, তোমারও যদি 1 বছর বৃদ্ধি পায়, তো আমারও 1 বছর বৃদ্ধি পাবে। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? তো এখানে দেখো 1 থেকে 2 হয়েছে, 1 বাড়লো, কিন্তু এখানে বাড়েনি, সেম আছে। সেম থাকলে চলবে না, কি করব তাহলে প্রীতম? স্যার গুণ করতে হবে। নিচের যে পার্থক্য আছে সেটা উপরে গুণ, আর উপরের যে পার্থক্য আছে 2, সেটা নিচে গুণ, বাস হয়ে গেল কাজ। 1 গুণ করলে আমরা 1:3 পাবো, আর এটা 2 গুণ করলে আমরা পাবো 4:6। এবার দেখো, এর 3 বেড়েছে, এটারও 3 বেড়েছে, তার মানে 3 মানে কত হবে? 15 বছর। 15। 15 বছর, বাহ। 3 মানে হবে 15 বছর, কারণ 10 বছর আগে, এইটা ধরো বর্তমান বয়স, এটা 10 বছর আগে, এটা 5 বছর পরে, তো টোটাল ডিস্টেন্স হচ্ছে 15 বছরের। তাহলে একের মান হবে 5 বছর, বাস। এবার দেখো, যে কোনো একটা বের করো। যদি 5 বছর পরের বয়স বের করো, তাহলে এটা হবে 5 4 20, আর এটা হবে 6 5 30। এটা 5 বছর পরের বয়স, তাহলে বর্তমান বয়স কি হবে? 5 বিয়োগ করতে হবে, তার মানে প্রথমটা হয়ে যাবে কত? 15, আর দ্বিতীয়টা হয়ে যাবে 25। এটা হবে বর্তমান বয়স। হ্যাঁ, যদি এটা ধরে বের করতে 10 বছর আগে, তাহলে 5 এটা 1-এর মান হবে 5, আর 3-এর মান হবে 15। এটা 10 বছর আগের বয়স, তাহলে বর্তমানে 10 বছর যোগ হবে, এটা হয়ে যাবে 15, আর এটা 10 যোগ করলে এটা হয়ে যাবে 25। তো 15 আর 25 এটাই হবে। আচ্ছা, কি বলেছে কি? বর্তমান বয়সের অনুপাত চেয়েছে, ওকে। তাহলে বর্তমান বয়সের অনুপাত হবে 15:25, তার মানে 3:5। অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে? ঠিক আছে। একটু বেশি বড় হয়ে গেল না? স্যার এখানে 20x মাইনাস 15 আর 30x মাইনাস 15 ইকুয়াল 1:3 করে করলে হতো না? 20x 30, ওটাও হবে। 5 বছর পরের বয়স। হ্যাঁ স্যার, 5x মাইনাস 16 আর 7x মাইনাস 16 ইকুয়াল টু 3/5। কোথায় 5x আনছো আমি বুঝতে পারছি না।
এই বড় করে নিলাম 20x, আর 30x থেকে 15 বছর মাইনাস করলে 15 বছর আগের স্টুটা বেরোলো হ্যাঁ 1 হ্যাঁ 2 হ্যাঁ হ্যাঁ 3 হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ দুটো বুঝতে করি। পেরেছি বুঝতে পেরেছি, একদম হবে, হবে না কেন, অবশ্যই হবে, অবশ্যই হবে। বা এর সঙ্গে 15 বছর যোগ করলেও তুমি এটা পাবে, বিয়োগ হ্যাঁ না স্যার করে একই ব্যাপার, ওটার থেকে যোগ করলেও করলে হতো। হবে, যে কোনো একটা করলে হবে, অবশ্যই হবে। চলো, যখন মাথায় আসে আমি তখন সেটা করে দিই, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। আমি অত ভাবি না যে কোন নিয়মে করব, আমার মাথায় যেটা এলো আমি সেটা করে দিই, আর ওটাই নিয়ম, ওটাই করা উচিত। চলো, দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 5:7, 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এটা, তাদের বর্তমান দেখো 16 বছর আগে মানে দুজনের সেম হারে কমবে, তাই না? তো বর্তমানে হচ্ছে কত, 5:7, আর 16 বছর আগে কত, 3:5। দেখো এখানেও 2 কমেছে, এখানেও 2 কমেছে, তার মানে 2 এর মানই হচ্ছে 16 বছর, 2 এর মানই হচ্ছে 16 বছর, একের মান হবে 8 বছর, তাই না? বলেছে কি, তাহলে তাদের বর্তমান বয়স কত, বর্তমান বয়স কি হবে, একজনের হবে 5, 5 8 40, একের মান তো 8, তাহলে 5-এর মান হবে 40 আর 7-এর মান হবে 56, অ্যান্সার হবে 40 56, অপশন সি উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, চলো থাক আজকে এই পর্যন্তই, নেক্সট দিন ক্লাস থ্যাংক ইউ করবো। স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ বলার কি আছে, এটা আমার কাজ, তুমি যদি বুঝতে পারো তাহলে বাস।